দর্শক, কালবেলার নির্বাচনী আয়োজন ভোটের বেলায় স্বাগত জানাই আপনাদের। নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরও বহু আগ থেকেই ভার্চুয়াল প্রচারণা জমেছে। নানা হিসেব নিকেশও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভার্চুয়াল এই জমজমাট হিসেবের বাস্তব চিত্র আসলে কতটা, এটি জানবার এবং বুঝবার চেষ্টা করব আজ, এবং আনুষঙ্গিক যে রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার। স্বাগতম আপনাকে। তুষার ভাই, যেমনটি বলছিলাম যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নানা পারসেপশন দেখি বা অনেক কিছু আমরা দেখতে পাই, এর সঙ্গে আসলে বাস্তব চিত্রের কতটা মিল রয়েছে বলে আপনার মনে হয়? কিছুটা ঠিক, কিছুটা বেঠিক, কিছুটা বাস্তব, কিছুটা অবাস্তব। এই জন্য যে বাংলাদেশে অর্ধশিক্ষিত, কম শিক্ষিত একটি জনগোষ্ঠী আছে যারা সেই অর্থে টেক স্যাভি বা টেক ইউজার না। অনেকে আছেন শুধু লাইক আর বিভিন্ন ধরনের ইমোজিতে চাপ দিতে পারেন, কিন্তু লিখতে পারেন না। অনেকে আছেন মতামত দেন না, শুধু দেখেন। ফলে ওইখানে আমরা যা দেখি সেটা হচ্ছে একটা জনগোষ্ঠী যারা অনেকে অ্যাক্টিভ, টাইপ করতে পারেন, ডিভাইস ব্যবহার করতে পারেন, রাজনৈতিক মতামত আছে, এরকম লোকদেরকে দেখি। তো সেইখানে দেখে পুরো বাংলাদেশকে বিচার করা এখনো কঠিন। এবং আপনি এটা অবশ্যই বুঝতে পারবেন, ইন্টারনেটে আপনি প্রচুর জিনিসপত্র দেখতে পান যেগুলি আসলে কারা ব্যবহার করে আপনি আসলে জানেন না। কিন্তু আসলে ওই অল্প অল্প জনগোষ্ঠী এগুলি ব্যবহার করে বলে এগুলো ইন্টারনেটেই থাকে, এইগুলি কখনো পাইকারি বাজারে আসে না। তো সেই রকম আর কি আমাদের রাজনীতির বেলায়ও আমরা যা কিছু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখি সেটাই যে পূর্ণ চিত্র সেটা নয়। এটার তো একটি অপব্যবহারও আমরা নানা সময়, এবং নির্বাচন কমিশন বলছেন যে এআই সামনে নির্বাচনে বড় চ্যালেঞ্জ হতে পারে। বাংলাদেশে যে কোনো ব্যবহারের চাইতে অপব্যবহার বেশি। আপনি যদি দেখেন, ক্ষমতার অপব্যবহার সবচেয়ে বেশি। ক্ষমতা তো সবচেয়ে পুরনো জিনিস, তারপরেও আমাদের ক্ষমতাবানরা এটাকে অপব্যবহার করে। আর সেইখানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার যে ক্ষমতা অথবা এআই দিয়ে ফেক বানানোর যে ক্ষমতা, এটা তো একদম নতুন। এবং এটা যারা শুরুতেই শিখেছেন বা পারেন, তারা এই জিনিসটাকে অপব্যবহার করছেন এই জন্য যে এটা করলে পরে পয়সা করি বেশি আসে। ন্যায় পথে আয় করার সুযোগ সবসময় ন্যায় পথে আয় করার চাইতে বেশি থাকে। এখানে কি শুধু আয়ের ব্যাপারটাই নাকি আয় মানে বেনিফিট? আপনি যদি চিন্তা করেন যে যারা এটা বানাচ্ছে, যার জন্য বানিয়ে দিচ্ছে, তাকে তারা বলতে পারছে যে আপনাকে আমরা একটা নতুন কিছু করে দিচ্ছি, পয়সা দেন। তারপর হচ্ছে এআই দিয়ে এখন মডেল লাগে না, লাইট লাগে না, ক্যামেরা লাগে না, আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, এআই এটা বানিয়ে দিচ্ছে। এখন অতি সস্তায় যেসব সফটওয়্যার পাওয়া যায়, তারাও আপনাকে 1-2 মিনিটের রিল, 5 মিনিটের রিল বানিয়ে দিচ্ছে। তো যেই কারণে এরা আসলে এই টেকনোলজিটাকে ব্যবহার করে একদিকে আর্থিক কিছু উপায়ও করছেন, আবার অন্যদিকে অনেকে রাজনৈতিক বেনিফিট আছে, তারা সেটা হাসিল করছেন। এই রাজনৈতিক বেনিফিট দিয়ে যদি তারা কখনো ক্ষমতায় যেতে পারেন বা কোনো আসন পান, কোনো দায়িত্ব পান, তাহলে সেই জায়গা থেকে আবার ঘুষ টুস খেয়ে চুরি চুরি করে আবার তারা আয় করতে পারবেন। তো এটার দুই দিক থেকে আসলে পুরো কাজটাই হচ্ছে আয় বাড়ানোর ধান্দা। আর সাম্প্রতিক সময়ে একটি আলোচনা ব্যাপকভাবে সামনে এসেছে যে জামাতে ইসলামী যে জোট, তারা ক্ষমতায় আসতেও পারে, একটি আলোচনা চলে এসেছে। এরই মধ্যে দলটির যে ঢাকার 17 আসনের যে প্রার্থী খালিদুজ্জামান, তিনি বলেছেন যে সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না। মানে তাদের এই যে কনফিডেন্ট লেভেল, বা যদি বলি বিগত দিনের তাদের ফলাফলের সঙ্গে কিন্তু এই আলোচনা মেলে না। এই যে উত্থান বা এত বেশি এগিয়ে যাওয়া, এর পেছনে কি কারণ আছে? এর পেছনে কারণ নেই, এর পেছনে কারণ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ 16-17 বছর ধরে যেভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে, মানুষের টুটি চেপে ধরেছে, রাজনীতি করতে না দিয়ে লোকজনকে নিজের বুকে আশ্রয় দিয়েছে, নিজের পেটে আশ্রয় দিয়েছে। এইসব করার কারণে আমরা এই ব্যাপারটাকে দেখতে পাই নাই। আপনি যদি মনে করেন যে আপনার গল ব্লাডারে পাথর হয়, এই পাথর যতক্ষণ পর্যন্ত ব্যথা তৈরি না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা টের পাই না যে গল ব্লাডারে পাথর আছে। কিন্তু দেখা যায় কোনো কোনো গল ব্লাডার থেকে 500 পাথর বের হয়, ছোট 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 অনেক পাথর। এটাকে একদিনে তৈরি হয়েছিল, গতকাল তৈরি হয়ে আজকে আপনি টের পেলেন, ব্যাপারটা তা না। তো আওয়ামী লীগ এই সমাজের মধ্যে যখন সুস্থ রাজনীতির মুখ চেপে ধরার চেষ্টা করেছে, অথবা রাজনীতিবিদদেরকে শত্রু বানিয়ে ক্ষমতা ব্যবহার করে তাদেরকে দমন করার চেষ্টা করেছে, তখন যেটা হয়েছে, তখন এই পুরো বিকাশটা ঘটেছে গুপ্ত অবস্থায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদে চলে গিয়েছে এমন ছাত্র নেতা, এই গত ইলেকশন যেটা 24 সালে হয়েছিল, সেইখানে নৌকার পক্ষে স্লোগান দিচ্ছে নেচে নেচে। তো এই নেচে নেচে স্লোগান দেওয়া লোকগুলাই তো এখন নির্বাচিত হচ্ছে। তার মানে হচ্ছে আপনার এই গলব্লাডারের পাথরগুলি বের হয়ে এসেছে।
আচ্ছা, না তারা যখন আওয়ামী লীগের সঙ্গে ছিল, আওয়ামী লীগের তো নানা মানে বদনামি বেশি, তো এরাও তো তাহলে সেই বদনামের কাজগুলো হ্যাঁ, সে বদনামের কাজ করেছে এবং বদনামের কাজের অংশীদারিত্ব তারা নিচ্ছে না, এবং এই যে বদনামের কাজের অংশীদারিত্ব তারা নিচ্ছে না, অথবা আওয়ামী লীগকে খারাপ কাজ করতে দিয়ে তারা নিচেছে পিছনে পিছনে। এমনকি এই আন্দোলন যখন শুরু হয়েছিল 24-এ, তারা স্লোগান দিত মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে তারা একটা শব্দ ব্যবহার করে, মুজিববাদকে তারা ধ্বংস করবে। তো মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বাংলাকে দিয়ে দিয়েছিল মুজিবের কাছে। আবার এখন বলে যে না, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই স্লোগান এটা পরে দিয়েছে, হ্যাঁ এখন দিচ্ছে। কিন্তু তার মানে কি? তার মানে এরা ভোল পাল্টায়। আচ্ছা, আমি ভোল পাল্টানোর যে রূপ, এটা নিশ্চয়ই ভোটাররা বোঝে। ফলে আমার মনে হয় না যে সব জায়গাতে গিয়ে তারা যে আশা করছেন সেই বিষয়টা পাবেন তারা। এবং তারা যে ছাত্র সংসদের এই বিষয়গুলি দেখিয়ে তারা যে মানুষকে খুব গর্ব করে বলছেন যে আমরা ছাত্র সংসদে জিতেছি, আমরা দেশেও জিতবো। মনে রাখতে হবে, ছাত্র সংসদে যারা ভোট দিয়েছে তাদের বয়স কত? 18 থেকে 24, 25। কিন্তু এর বাইরে 25 থেকে 70 পর্যন্ত বাংলাদেশে একটা বিরাট ভোটার সংখ্যা আছে। এদেরকে তারা কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে গুনতে পারবেন না। আর এই যে 18 থেকে 25 যারা, এরা বেড়ে উঠেছে কার সময়? আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের স্নেহতলে। আওয়ামী লীগের স্নেহতলে বড় হয়ে সংসদ নিয়ে ফেললে কোনো লাভ নেই। ওনারা যদি আগামী 5 বছর পরে এই রেজাল্টটা রাখতে পারেন, তখন আমি ওনাদের দাবিটা মনে করি যে গ্রহণযোগ্য হবে। যখন একটা প্রকৃত রাজনীতি দেশে আছে এবং নিজের পরিচয়ে রাজনীতি করতে পারছেন, ওরকম একটা পরিচয়ে রাজনীতি করে 5 বছর পরে গিয়ে যদি তারা এই সংসদ হাতে রাখতে পারেন, তাহলে ধরে নিতে হবে যে তারা সত্যিকার অর্থে ভালো রাজনীতি করেছেন। গতকাল ছিল নৌকার পক্ষে স্লোগান দেওয়া, আজকে স্লোগান দিচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে। ভোল পাল্টেছে, কিন্তু বন্ধু বান্ধব তো বদলে যায় নাই। গত 5 বছর যাদের সাথে তাদের বন্ধুত্ব হয়েছিল তারা তাদেরকে ভোট দিয়েছে, কিন্তু আগামী 5 বছর কাদের সাথে বন্ধুত্ব হবে এটার উপর নির্ভর করবে 5 বছর কিন্তু পরে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো আমরা একটু ট্যালেন্টই, হ্যাঁ তারা এখনো ট্যালেন্টেড। বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছে, তারা মেধাবী, সব ঠিক আছে। তারা এই বাছাইয়ের কিন্তু আপনি কি মনে করেন যে অঙ্ক ঠিক মতো করতে পারে, যে সে ভোটও ঠিক মতো দিতে পারে? আচ্ছা, কেন নয় এই বিচার? কেন না, এটা আমি আপনাকে বোঝাই। 2 আর 2 যোগ করলে কত হয়? 4। হ্যাঁ, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই মুহূর্তে যে ঢাকা 14 আসনে কয়জন প্রার্থী আছে? এটা হিসাব জানা থাকলে তো না, আপনি জানেন না। হ্যাঁ, হ্যাঁ, মেধা, ওই পড়াশোনার মেধা আর রাজনীতির মেধা এক জিনিস না। রাজনীতির তথ্য আর পড়াশোনার তথ্য এক জিনিস না। পড়াশোনায় সবার 2 আর 2 4 হয়, রাজনীতিতে সবার 2 আর 2 4 হবে না। কারো 5 হবে, কারো 3 হবে, কারো হবে না, কেউ ইচ্ছা করে ভুল করবে। রাজনীতি একটা ভিন্ন জায়গা। এইখানে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বলে অনেক ট্যালেন্টেড, সেই কারণে রাজনীতিতে ভালো করবে, ব্যাপারটা সেরকম না। যদি সেটা হতো তাহলে সারা পৃথিবীতে শুধু বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারাই রাজনীতিতে ভালো করতো, এবং সেইখানে আবার ভালো বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা আরো ভালো করতো। বিশ্ববিদ্যালয় মূলত স্কিল জনগোষ্ঠী তৈরি করে সমাজের প্রয়োজনে। উকিল বানায়, চিকিৎসক বানায়, সমাজতত্ত্ববিদ বানায়, নৃতত্ত্ববিদ বানায়, তাই না, ভাষাবিদ বানায়। রাজনীতিতে ভাষাবিদের কি কাজ আপনি বলেন তো? ভাষাবিদ রাজনীতিতে এসে ভাষা জ্ঞানকে কি কাজে লাগাবে? একটা ভালো বক্তৃতা দিবে, সুন্দর ভালো বক্তৃতা দিয়ে তো মানুষের এছাড়া কি দৃষ্টি আকর্ষণ করা যায়, মন আকর্ষণ করা যায়। এছাড়া কি? কিংবা ধরেন নৃতত্ত্ববিদের কাজ কি রাজনীতিতে? তার পড়াশোনার সাথে তার রাজনীতির কোনো সম্পর্কই নাই। তো তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ট্যালেন্ট আর রাজনীতি এক জিনিস না। আসন্ন নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়বে বলে মনে করেন? আসন্ন নির্বাচনে একটা প্রভাব পড়বে। ওই যে বক্তৃতায় গিয়ে তারা বলতে পারবেন আমরা ডাকসুতে জিতেছি, আমরা এখন সংসদেও জিতবো, এইসব বক্তৃতা দিতে পারবেন। ভোটের দিন বোঝা যাবে কে কয়টা ভোট পেয়েছেন। আরেকটি হচ্ছে তারা বিভিন্ন জায়গায় তরুণদেরকে নিয়ে যাওয়ার জন্য সরকারের প্রভাব কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ করে রেখেছেন। কি কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ আমাকে বলেন তো? সরকার তাদের দ্বারা কেন প্রভাবিত হবে? এটা সরকার ভালো বলতে পারবে, এই সরকার নিরপেক্ষ না। আচ্ছা, নিরপেক্ষ না বললে তো না, এই সরকার নিজেরাই বলেছেন তারা নিরপেক্ষ না। অস্পষ্ট না, তারা থাকে যে বলেছেন কোন না, পক্ষে। তারা কোনো পক্ষে না, তারা নিজেদের পক্ষে। আচ্ছা, তারা নিজেদের যেসব সিদ্ধান্ত আছে সেগুলোকে মনে করেন বেদবাক্য। তারা মনে করেন তারা যেসব সনদ লিখেছেন, তারা যেসব সংস্কার কমিশনের রিপোর্ট লিখেছেন, এগুলোতে কোনো ভুল নাই। কিন্তু শুধু স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টে 1000-এর কাছাকাছি বানান ভুল ছিল। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আচ্ছা আচ্ছা, একটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা একটা প্রুফরিডার নিয়োগ করে একটা সংস্কার কমিশনের রিপোর্টকে একটা মোটামুটি গ্রহণযোগ্য বাংলায় লিখতে পারে না। আচ্ছা, কিন্তু তারা বাংলাদেশের সংবিধান বদলায়, তারা বাংলাদেশের খোল নলচে বদলে দেয়, এটা বদলায় সেটা বদলায়। এই সরকার শুধু নিজেদের পক্ষে। এই সরকারের কাজকর্ম আপনি যদি দেখেন তাহলে দেখবেন তারা মূলত নিজেদের মনের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেছেন।
আচ্ছা, ঘুরে ফিরে 91 নির্বাচন আলোচনায় আসছে নানাভাবে। আসছে কারণ সেই নির্বাচনে আওয়ামী লীগ ভেবেছিল তারা জয়ী হবে, সরকার প্রায় গঠন করে ফেলেছিল, নিজেদের মধ্যে মন্ত্রী পদমর্যাদা বিলি বন্টন করে ফেলেছিল, কে কি করবে কোথায় যাবে সব ঠিকঠাক, তারপরে তারা সামান্য ব্যবধানে হেরে গিয়েছিল। এবং এই পরাজয়টা হয়েছিল বলে এইবার আবার সবাই বলছেন এইবার নাকি এরকম হতে পারে যে বিএনপিও ভাবছে তারা ক্ষমতায় যাবে, কিন্তু শেষ পর্যন্ত জামাত জোট জিতে যেতে পারে। তো সেটা তো হতেই পারে, নির্বাচন তো এরকমই। নির্বাচনের আগের দিন কি হবে, তার আগের দিন কি হবে, এটা দিয়ে অনেক ভোটারের ভোট বদলে যায়। কিন্তু আমি 91 সাথে এটাকে এই জন্য তুলনা করব না। 91 যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানকারী এরশাদ এখানেই ছিল, মানে গণ অভ্যুত্থানকারী না, গণ অভ্যুত্থানে যার পদত্যাগ হয়েছিল এবং তার দলের সব লোক এখানেই ছিল, এবং জেল থেকে এরশাদ ইলেকশন করেছিল। তো সেই ইলেকশনের সাথে ইলেকশনের তো তফাৎ আছে, এবং অনেকগুলো আসন জিতেছিল। এখানে তো পতিত সরকার, এরশাদ যে কটা আসনে দাঁড়িয়েছিল সবগুলোতে জিতেছিল, এবং এই ইলেকশনে তো পতিত সরকারের কেউ নাই। ফলে 91 নির্বাচন আর এটা একই রকম নির্বাচন না। যদি বলি সামনে নির্বাচন, একজন সাধারণ ভোটার হিসেবে আমরা জানতে চাইতেই পারি যে আসলে কাদের হাতে দেশ নিরাপদ, বা নির্বাচনে কারা জয়ী হলে জনগণ কি পাবে? না, এইভাবে আপনি বলতে পারবেন না কোনো দলের হাতে কিংবা কোনো রাজনীতির হাতে দেশ নিরাপদ। দেশ কেন বাংলাদেশের কোন নাগরিকের হাতে অনিরাপদ হবে? আপনি কি এটা আমাকে ব্যাখ্যা করতে পারেন? আপনি যে বললেন কাদের হাতে দেশ নিরাপদ, বাংলাদেশের নাগরিক যে বাংলাদেশে জন্মেছে, তার দেশপ্রেম যদি থাকে তাহলে তার হাতে দেশ কি করে অনিরাপদ হয়? আর যারা রাজনৈতিক দল তৈরি করেছেন তাদের তো দেশকে ভালোবেসেই রাজনৈতিক দল তৈরি করার জনগণ কথা। বেশি লাভবান কিন্তু হবে। মুশকিলটা কোথায় জানেন? আমাদের রাজনৈতিক দলগুলির আচরণের মধ্যে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশের বাইরেও তাদের প্রভু আছে, এবং এই প্রভুত্ববাদী রাজনীতির নিচে যে তারা তাদের লেজ নাড়েন, এই কারণে মানুষের মনে সংশয় জেগেছে যে কার হাতে দেশ নিরাপদ। দেশ নিরাপদ দেশপ্রেমিকের হাতে। ফলে যখন সংসদে আপনি ভোট দিবেন তখন আপনি 300 জনকে একসাথে বিবেচনা না করে আপনার আসনে ভালো কে, আপনার আসনটা কার হাতে নিরাপদ, আপনার এলাকাটা কার হাতে নিরাপদ, এটা চিন্তা করে যদি ভোট দিতেন তাহলে এই 300 জনের আসনেই ভালো মানুষ যেত এবং তাদের কাছে দেশ নিরাপদ হয়ে যেত। দলকে নির্বাচিত করার জন্য সংসদ না, ব্যক্তিকে নির্বাচিত করার জন্য সংসদ। এই সংসদে 300 জন ব্যক্তি 300টা দল থেকে আসতে পারেন, কিন্তু যদি আসেন তাহলে এই 300 জন মিলেই সরকার চালাবেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে আইন প্রণয়ন করবেন। সংসদ আলোচনার জায়গা এবং আলোচনার মাধ্যমে দেশ চালানোর জায়গা। তাহলে দেশ তো সংসদের হাতে নিরাপদ, কারণ সংসদে কোনো একটা দল থাকে না। কিন্তু আমাদের হাতে যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে আমরা ক্ষমতার অপব্যবহার করেছি এবং ক্ষমতাকে কাজে লাগিয়ে যা খুশি তাই করেছি। নির্বাচন সামনে এলে রাজনৈতিক নেতারা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন জনগণদের, এর কতটুকুন বাস্তবায়িত হয় সেটি নিয়েও নানা প্রশ্ন থাকে। এই যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা বা বাস্তবায়ন না করা, এক্ষেত্রে জনগণের করণীয় কি? অনেক দলই প্রতিশ্রুতি দেন যেগুলো অবাস্তব। তারা মানুষকে প্রতারণা করার জন্য এই ধরনের প্রস্তাবনা তৈরি করেন, তারপরে ক্ষমতায় গেলে তারা এই অজুহাত সেই অজুহাত দিয়ে তারা পরে বলেন যে এটা আমরা পারছি না বা পেরেছি, বা নিজের দলের কিছু লোককে সুবিধা দিয়ে দেন। যেমন আপনার মনে আছে নিশ্চয়ই যে বাস্তুহীনদের আবাসন প্রকল্প তৈরি করা হয়েছিল, বিভিন্ন জায়গাতে 50টা 100টা করে ঘর তৈরি করে সেগুলি দেওয়া হয়েছিল। ধান ক্ষেতের মাঝখানে একটুখানি সরু জমি, সেখানে 30টা ঘর বানিয়ে ডিসি সাহেবরা ঘর হস্তান্তর করেছিলেন। এগুলি হচ্ছে লোক দেখানো। কড়াইল বস্তিতে এত লোক বাস্তুহীন অবস্থায় যদি থাকে আর আপনি যদি গ্রামে গ্রামে 50টা করে বাড়ি বানান, তাতে কি আসে যায়? এই কড়াইল বস্তিকে পুনর্বাসন করার জন্য যতগুলি বাড়ি দরকার ততগুলি বাড়িকে আপনি তৈরি করতে পেরেছিলেন? শহরের মাঝখানে বস্তি রেখে যদি কেউ বলে যে আমি আবাসন তৈরি করছি, তো মাঝে মাঝে এরকম লোক দেখানো কাজকর্ম হয়। তো এই জন্য আমি বলবো যে প্রতিশ্রুতিগুলিকে বিবেচনা করতে পারতে হয়। মুশকিলের কারণ এটাই যে আমাদের বাংলাদেশের বহু মানুষের শিক্ষার সেই জায়গাটি না থাকার কারণে তারা মানুষের প্রতিশ্রুতিকে বিচার বিবেচনা করতে পারেন না। যেমন বলা হয়েছে 100 জন, আমি জামাত ইসলামের প্রতিশ্রুতিগুলি বলি, খুব হাস্যকর প্রতিশ্রুতি তারা দিয়েছেন। তারা বলেন নাই যে তারা কি বাংলাদেশে সুদবিহীন ব্যাংকিং প্রচলিত করবেন, বলেন নাই, কিন্তু তারা বলেছেন তারা সুদবিহীন ঋণ দিবেন। সুদবিহীন ঋণটা কে দিবে? সরকার। সরকারের কি কোনো ঋণ দেওয়ার ক্ষমতা আছে? ঋণ দেয় ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান। তাহলে কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠানই ঋণটা দিবে সুদবিহীন। এই আর্থিক প্রতিষ্ঠান কি সব ঋণ সুদবিহীন দিবে, নাকি ওই আর্থিক প্রতিষ্ঠান কারো কাছে সুদে দিবে, কারো কাছে সুদবিহীন দিবে? এবার আমাকে একটা কথা বলেন, সুদবিহীন ঋণ তারা প্রচলন করবেন বলেছেন, কিন্তু সঞ্চয়পত্রে যে সরকার সুদ দিয়ে থাকেন বা লাভ দিয়ে থাকেন সেটাকে তারা বন্ধ করবেন? এইসব আবল তাবল প্রতিশ্রুতি দেওয়ার কোনো দরকার আছে? ওনারা কি গ্রামীণ ব্যাংক বন্ধ করে দিবেন?
গ্রামীণ ব্যাংক তো পুরোটাই সুদের উপরে চলে, এটা মাইক্রো ক্রেডিট বন্ধ করে দিবেন। ওনারা বলেছেন ওনারা 10,000 টাকা করে সুদবিহীন ঋণ 5 লক্ষ গ্র্যাজুয়েট বেকারকে দিবেন। বাংলাদেশে গ্র্যাজুয়েট বেকার কি 5 লক্ষ? অনেক বেশি। ওনাদের নিজেদের দলই তো 5 লক্ষের বেশি বেকার আছে গ্র্যাজুয়েট। তাহলে ওনারা শুধু নিজের দলের লোক কেটে দিবেন? এগুলো তো ব্যাখ্যা করেন নাই। কোন যোগ্যতার ভিত্তিতে ওনারা 5 লক্ষ গ্র্যাজুয়েটকে 10,000 টাকা করে মাসে দিবেন? বাকি গ্র্যাজুয়েটরা কি গ্র্যাজুয়েশনের বাইরে নাকি বাংলাদেশের নাগরিকত্বের বাইরে? এই বৈষম্য তারা কিসের ভিত্তিতে তৈরি করবেন? রেজাল্টের ভিত্তিতে? তো এটা তো বৈষম্যমূলক হলো কথাটা। তারপরে তারা বলেছেন 100 জনকে তারা টাকা দিবেন, বিদেশে পড়তে পাঠাবেন। এই 100 জন কে? কোন এই মেধাবী তারা যে বিদেশে পড়তে যাবে সরকারের টাকায়? বৃত্তি দেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন, এখন যায় না। আমার নিজের বোন কমনওয়েলথ বৃত্তি পেয়ে পিএইচডি করেছে, তো এরকম বৃত্তি পাচ্ছে না। তাহলে আলাদা করে 100 জন এরা কারা? এরা কি সেই সব লোক যারা টকশোতে এসে সংবিধান ছুঁড়ে ফেলে দেয়, ব্যারিস্টারি করেছে? ওনারা কি ব্যারিস্টারি করার জন্য দিবেন এটা? এই 100 জনকে যে পয়সা দিয়ে পাঠাবেন বিদেশে পড়তে, মানে কি কোন সাবজেক্টে পড়তে পাঠাবেন? কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই, বলে দিয়েছেন। এরকম আরো অদ্ভুত অদ্ভুত তারা প্রতিশ্রুতি দিয়েছেন। একটা নিজের দলের মধ্যে 43 ভাগ নারী সদস্য থাকার পরে একজন নারী সদস্যকেও তারা সংসদে দাঁড় করতে দেন নাই, মানে তারা দাবি করেছেন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বাধিক নারী কর্মী তাদের। দক্ষিণ এশিয়ার মধ্যে কেন, সারা পৃথিবীর মধ্যে যদি বেশি থাকে, সর্বাধিক নারী কর্মীর মধ্যে থেকে একজনও যোগ্য নাই সংসদে যাওয়ার মতো। তার মানে সব মূর্খ নারীরা ওনাদের ওখানে আছেন, সব অযোগ্য নারীরা আছেন, অশিক্ষিত নারীরা আছেন, আইন প্রণয়ন করার ক্ষমতা নাই এমন নারীরা আছেন, নাকি এই 43% নারী সদস্যদের চেয়ে তাদের দলের বাকি যে 57% পুরুষ সদস্য এরা সবাই শ্রেষ্ঠ? একজন পুরুষ এই 43 ভাগ নারীর নিচে নাই, এরা সবাই পরীক্ষায় নারীদের চেয়ে বেশি নম্বর পেয়েছে। তো এগুলার জবাব তারা দিয়েছেন। এগুলো হাস্যকর কথাবার্তা। এগুলা দেখলে আমার কাছে খুব মানে মজা লাগে, কারণ বয়স্ক বয়স্ক মানুষেরা যখন এই ধরনের প্রতিশ্রুতি দেন, বেশ এটা রসিকতা মনে হয় আমার কাছে। না, যেহেতু নারী প্রসঙ্গটি আনলেন, নির্বাচনে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেখানে কিন্তু একটা অঙ্গীকার দেওয়া আছে যে 5% নারী প্রার্থী দিতে হবে। সেই 2 মাস আগে এই নির্বাচনই করার কথা ছিল, কিন্তু তারা সেটা করেন নাই, যদিও জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদ তাদের কাছে একটা রাজনৈতিক একটা মানে কি বলবো একটা অস্ত্র বা রাজনৈতিক একটা খেলনা। ওনাদের মূল উদ্দেশ্য হচ্ছে সংবিধানের পরিবর্তন আনা, জুলাই সনদ বাস্তবায়ন করা না। আচ্ছা, ওনাদের মূল উদ্দেশ্য হচ্ছে সংবিধানে ওনারা পরিবর্তন আনবেন। এছাড়া জুলাই সনদের বাকি জিনিস নিয়ে তাদের ভিতরে অনেক দ্বিমত আছে। তারা নারী সদস্যদেরকে এখনই যেতে দেন না। নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে একটাও বাস্তবায়িত হবে? নারীর অধিকার একটাও পাবে কেউ? মুখে বললেই হলো। এখানে আরো একটি ওনারা বলছেন নারীরা রানী হবে, তারপর ওনারা কি করবেন জানেন? ওনারা বাংলাদেশের সমস্ত নারীকে হুররাম হাতুন বানিয়ে দিবেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বাদশাহ সুলাইমানের হুররাম হাতুন ছিল, কি করতে পারতো? বন্দি থাকতো হারেমের মধ্যে, সুলাইমানের সাথে শুধু দেখা হতো। নারীদেরকে ওনারা রানী নাম দিয়ে এই কাজের আমার ধারণা যে তাদের চিন্তাটা এরকম। কারণ আপনার ওয়াইফ যদি রানী হয়, আপনি কি রাজা না? রাজার ক্ষমতা কি রানীর চেয়ে বেশি না কম? রাজার ক্ষমতা তো বেশি থাকে। তাইলে নিজেদেরকে রাজা কল্পনা করছেন। তো এইসব জিনিস যখন বলেন ওনারা, এগুলো আজকের এই যুগে আমার কাছে মনে হয় যে মধ্যযুগেরও আগের কাহিনী। এইগুলি আসলে আমি জানি না আমাদের ভোটাররা বুঝতে পারবেন কি পারবেন না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইসব প্রতিশ্রুতি দেওয়া আসলে আমাদেরকে অমর্যাদা করা। আমাদের নিজেদের মেধা এবং বুদ্ধি, ভোটারদের, এদেরকে অমর্যাদা করা হয় এইসব প্রতিশ্রুতি যখন দেন। আমরা ছোট বাচ্চার হাতে লজেন্স ধরিয়ে দিই না, কাঠি লজেন্স? আমরা কিন্তু ওই ছোট বাচ্চাটাকে অমর্যাদা করি, যে ও যে কারণেই কাঁদুক না কেন কাঠি লজেন্স ধরিয়ে দিলে চষে আর চুপ করে থাকে। তো ওনারা কি ভোটারদেরকে ওরকম কাঠি লজেন্স ধরিয়ে দিচ্ছেন? না, শুধু ওনারা কেন, অন্য দলের কি প্রতিশ্রুতি অবাস্তব আপনার কাছে মনে হয়েছে? একটা কার্ড দিবেন বলেছেন বিএনপির লোকজন, কিন্তু সেই কার্ড তারা দিবেন কি সংখ্যায় দিবেন সেটা তারা বলেছেন, কাদের দিবেন সেটাও বলেছেন, এবং টাকা কোত্থেকে আসবে সেটাও বলেছেন। সময় না, নির্বাচনী প্রচারণার সময় তারা কার্ড দিয়ে বলছেন যে এই কার্ডে সমস্ত কিছু পাওয়া যাবে, বুথে গেলে একটা নমুনা দেখাচ্ছেন। ওনারা তো এই কার্ডটা দিয়ে দেন নাই, কিন্তু যে কার্ডটার কোনো অস্তিত্ব নাই, ধর্মে যে কার্ড নিষিদ্ধ, ধর্ম যেটাকে চূড়ান্ত ভাবে মানে করতে নিষেধ করেছে, বেহেশতের টিকেটের গল্প করেছেন তারা। বেহেশতের টিকিট কি দেওয়া যায় কাউকে? আপনি বলতে পারেন ভোট দিলে পর আপনি বেহেশত, এবং এই জায়গাটা একটা দল যদি অবাস্তব বেহেশতের টিকিট বিক্রি করে, তো আরেকটা দল যদি একটা কার্ড দেখায়, তা আপনি কম্পারেটিভ অ্যানালিসিসে আপনি কার কথাটা ঠিক মনে করবেন? কার্ড তো অনেক আছে। আমার ধারণা আপনার মানিব্যাগের মধ্যে 10-12টা কার্ড আছে। কার্ড আমাদেরকে ব্যবহার করতে হয় এখন বিভিন্ন কারণে। তো সেই কার্ড দেখিয়ে যদি কেউ বলে যে এটা দিয়ে আপনারা
রেশন পাবেন বা এটা দিয়ে আপনারা কিছু ভাতা পাবেন, সেটা তারা বলতে পারেন। কিন্তু যদি কেউ বলেন যে এই কার্ড দেখালে পরে বেহেশতে চলে যাবেন, বা এই কার্ডটা নাই মুখে মুখে ভোট দিলে বেহেশতে যাবেন, সেই কার্ডটা ওনারা কোথা থেকে পেয়েছেন? ফেরেশতারা এসে দিয়ে গিয়েছে। যদি বলি আর বেহেশতে কয়েকদিন যাওয়ার আগে- ঘোষণা, হ্যাঁ। বেহেশতে যাওয়ার কোন নতুন পদ্ধতি ভোট দিয়ে যাওয়া, এটা তো ধর্মের কোথাও নাই। এতে ধর্মের কিন্তু এই যে অবমাননা আপনি হয় একটা কিনা? নতুন পদ্ধতি বলছেন যে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এই যে আপনি কাজটা করলেন, ধর্মের কোন আইনে এটা সিদ্ধ? বেহেশতের সুসংবাদ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দিতে পারেন? এবং বেহেশতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, ওনাদের কাছে ফেরেশতা আসে? জি, এই প্রশ্ন থাকতেই পারে। এবং যদি বলি কয়েকদিন আগে জামাতের এক নেতার একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছিল যে বিড়িতে শুকটান দিয়ে হলেও দাড়িপাল্লায় ভোট দিলে আল্লাহ মাফ করে দিবেন। এটি পুরনো, কিন্তু একই ব্যক্তি, ওই ব্যক্তি গতকালকে ওই বক্তব্যের জন্য তিনি গর্ববোধ করছেন এবং তিনি বলেছেন এতে জামাতের 2 কোটির মতো ভোট বেড়ে গিয়েছে। রাখতে পারে। হ্যাঁ। স্বপ্নে মানুষ অনেক কিছু চিন্তা করে, কিন্তু যে বক্তব্য উনি দিয়েছেন বিড়িতে টান দিয়ে, আবার সুখ টান, ক্যান্সারের একটি বৃহৎ কারণ, উনি সবাইকে উৎসাহ দিচ্ছেন ওইখানে সুখে সুখে টান দিতে। আবার বলেছেন স্বাস্থ্য সেবায় ওনারা নাকি 8% বরাদ্দ দিবেন। তো মানুষের ক্যান্সার বাড়ানোর বিড়িতে সুখ টান দিলে তো স্বাস্থ্য সেবা 8% কেন, 16%ও খরচ করতে হতে পারে, আচ্ছা, তাই না? ক্যান্সারের বিড়িতে টান দিয়ে ওনাদেরকে ভোট দিয়ে তারপর 8% ওনারা স্বাস্থ্যে খরচ করবেন, করতেই তো হবে। এত লোককে বিড়ি বিতরণ করলে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিড়ি বিতরণ করা হয়েছে নাকি আমি শুনেছি, একটা কনসার্টে সিগারেট তো বিড়ি, হ্যাঁ, তো বিড়ি বিতরণের রাজনীতি করলে তো এটাই হবে। ক্যান্সারের বাড়বে, ক্যান্সার বাড়লে স্বাস্থ্যে আরো টাকা বাড়াতে হবে। না, আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বক্তব্য দেওয়ার পরে দল থেকে কোনো এই প্রশ্নটা আপনি আমিরদেরকে হয়নি। করবেন, ওনাদের হ্যাঁ। যে আমির আছে, নায়েবে আমির আছে, তাদেরকে করবেন। ওনাদের দল থেকে কেউ কিছু করে নাই বা করেছে, এটা তো তাদের ব্যাপার। আমরা ভোটার হিসেবে যেটা আমাদের খারাপ লাগছে আমরা সেটা সমালোচনা করছি। ওনাদের প্রশংসার অনেক জায়গা আছে না, সেগুলো তো আমরা প্রশংসা করি। ওনাদের দলে ডিসিপ্লিন আছে, ওনাদের দলে পুরুষরা রাজত্ব করে। পৃথিবীর কোথায় পুরুষের রাজত্ব আছে এখন? শুধু জামাত ইসলামের মতো দল ছাড়া আর কোথাও পুরুষের রাজত্ব আছে এখন? সংসারেও নাই, শুধু জামাত ইসলামে আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই যে জামাতের যে সমস্ত নেতারা সব পুরুষ, কিন্তু 43% নারী আছে, কোথায় জানি থাকে গুপ্ত অবস্থায়। তো এটাও তো একটা বিরাট ব্যাপার না? তারা নির্বাচনে কাজ করছে তো, বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ওইটাই তাদের কাজ, ভোটার আইডি ওইটাই তাদের কাজ। এই 43% নারী যে তারা নিয়েছেন, এটাই তাদের কাজ। লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করা, রানী তো, আচ্ছা, তাই না? এরাই তো রানী, তাই না? এরাই রানী। যদি বলি নির্বাচন কমিশনের প্রতি এখনো রাজনৈতিক দলগুলোর অভিযোগ রয়েছে, অনাস্থাও বিভিন্ন বক্তব্যে ফুটে ওঠে। নির্বাচন খুবই সন্নিকটে, আপনি কি বলবেন এই বিষয়ে? নির্বাচন সন্নিকটে, আরো যতদিন যাবে আরো সন্নিকটে হবে, এবং একসময় এই নির্বাচন হয়ে যাবে, এই অনুষ্ঠানটা তখন অনলাইনে থাকলে নির্বাচন হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা মানুষ এটা দেখতে পারবে। নির্বাচন কাছে না দূরে সেটা বড় কথা না, নির্বাচনটা কেমন হবে হচ্ছে সেটা বড় কথা। নির্বাচনকে ঘিরে যে আনন্দ উল্লাস থাকার কথা ছিল, সে আনন্দ উল্লাস অনেক কম। নির্বাচনের উত্তাপ নাই, নির্বাচনে বহু জায়গাতে যোগ্য প্রার্থী নাই। যেমন আমার আসনে আমি যোগ্য প্রার্থী খুঁজে পাই না এখনো। এখন আমি ঠিক করছি যে খারাপের মধ্যে ভালো কে। আচ্ছা, না ভোটের সিস্টেম মতো নেই এবছর? না ভোট আছে যদি একক প্রার্থী হয়, একক কোথাও। প্রার্থী হলে, হ্যাঁ। তো আপনি তাছাড়া একক তো প্রার্থী নেই। যেখানে নাই সেখানে না ভোট দিতে পারবেন না। তো তার মানে আমি এখন দেখার চেষ্টা করছি কে ভালো কে মন্দ। আমি অন্তত যে প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের কাউকে চিনি না, গত 10 বছরে সমাজের কোনো কাজে তাদেরকে আসতে দেখি নাই। না, গত 10-15 বছর 17 বছর তো না, একটি সমাজের কাজ দলেরই- করতে কে আপনাকে বাধা দিয়েছে? একটি দলেরই না, আধিপত্য সামাজিক দেখা কাজ করতে গিয়েছে। আপনাকে কে বাধা দিয়েছে গত 10-15 বছরে? আপনাকে রাজনৈতিক কাজে বাধা দিয়েছে, কিন্তু এতিমখানা যেতে বাধা দিয়েছিল, নারী ও শিশুদের জন্য কোনো কাজ করতে বাধা দিয়েছিল, করোনার সময় করোনার যে প্রচারণা চালাতে বাধা দিয়েছিল, মানুষের ত্রাণ বিতরণে বাধা দিয়েছিল, রাস্তা পরিষ্কার করতে বাধা দিয়েছিল, হাজার পুকুর মশা মারা। না, বিরোধী কোথাও রাজনৈতিক বাধা দলের তো দিয়েছিল? মানে টিকে থাকাই মুশকিল বিরোধী ছিল। রাজনীতি করবেন কেন? আপনি প্রার্থী হতে চেয়েছেন, আপনি সমাজের জন্য কাজ করবেন। আপনি রাজনীতি না করলে সমাজের জন্য কোনো কাজ করতে পারেন না। আপনি একটা ভালো মানুষ বলে আপনি রাজনীতিতে আসবেন, রাজনীতিতে আসবেন ভোটের জন্য, আপনার কাজ করার জন্য রাজনীতিতে আসতে হয়। আমি যে সারা বাংলাদেশে বিতর্ক শিখিয়েছি, আমি রাজনৈতিক দলে যোগ দিয়েছি। আমি যে স্কুলে গিয়েছি বছরের পর বছর, 18 বছর বয়স হওয়ার পর থেকে আমার মনে নাই যে আমি মানে কোনো জীবনে কোনো বছরে আমি এরকম বিনামূল্যে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করি নাই, বিনা পারিশ্রমিকে কাজ করি নাই। এটার জন্য আমি কালকে গিয়ে হাত পাখা ফুটবল হারিকেন মার্কা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি।
তাহলে ওনারা কোনো কাজই নিঃস্বার্থভাবে করে না তাহলে? না, স্বাভাবিকভাবে এই যে আপনি যেটা বললেন অনেক কাজ করেছেন কিন্তু আপনি নির্বাচনী প্রার্থী হননি, এরকম বহু মানুষ এরকম নাই বহু মানুষ বাংলাদেশে? আছে তারা প্রার্থী হচ্ছে না। এখন যারা তো যারা প্রার্থী হবে হচ্ছে, তাদেরকে কে আটকে রেখেছিল? আমাদেরকে আটকে রাখে না, ওনাদেরকে আটকে রেখেছিল কে? ওনাদের রাজনৈতিক মতাদর্শের কারণে তো একটি চাপ রাজনৈতিক তাদের মতাদর্শের প্রতি কি চাপ ছিল। থাকবে? রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ কাউকে সাহায্য করতে গেলে বাধা দেওয়া হয়েছে? মোটেও না, এটা মিথ্যা। আচ্ছা আচ্ছা, উনি ব্যানার লাগিয়ে যেতে পারেন নাই, হয়তো ওনার ব্যানার লাগবে, উনি ব্যক্তিগতভাবে যেতে পারতেন না, ওনারা যেতে পারতেন না? না, যেমন যদি বলি এখন একজন আওয়ামী লীগের পদধারী নেতা চাইলেও কি ব্যক্তিগতভাবে সেটা তাদের কাজের কারণে পারছেন না। বাংলাদেশে থাকলে পারতেন না? বহু আওয়ামী লীগের এখনো বাংলাদেশে নাই, তারা গত রমজানে জাকাত দেন নাই, তাহলে কে বাধা দিয়েছে? আচ্ছা, অন্য একটি তারা মসজিদে গিয়ে 5-10 টাকা 50 টাকা 100 টাকা জুমার নামাজের খুতবার পরে বা খুতবার সময় দেন না? দান বাক্সে টাকা দেন না? তাহলে নেতারাই কি আওয়ামী লীগ বা নেতারাই বিএনপি? বরং কর্মীর মধ্যে থেকে কেউ এই কাজটা করবে, করে নেতা হবে, সেই নেতাগুলি কই? আচ্ছা, যে প্রশ্ন থাকেই। অন্য একটি গুরুত্বপূর্ণ আপনি যেটা বলেছেন এটা হচ্ছে আওয়ামী লীগের নষ্ট রাজনীতি। ক্ষমতায় থেকে টাকা লুটপাট করে মানুষকে দেখিয়ে দেখিয়ে কম্বল বিতরণ করা, এই যে ডাকসুতে গিয়ে কম্বল বিতরণের নামে বিড়ি বিতরণ করা, এগুলো সব আওয়ামী লীগের রাজনীতি, নষ্ট রাজনীতি, পচা রাজনীতি। জি, গতকালকে ডক্টর আনু মোহাম্মদ একটি বক্তব্য দিচ্ছিলেন এরকম যে আমরা পুরনো যে আওয়ামী লীগ সময়কার যে অনিয়ম সেখান থেকে আমরা এখনো বের হতে পারি। হ্যাঁ, ঠিক কথা বলেছেন আনু মোহাম্মদ স্যার। বের হওয়ার উপায়ে যদি কিছু বলতে। বের হওয়ার উপায় হচ্ছে, আপনি তো জানেন কোনটা অনিয়ম, করবেন না সেটা। আওয়ামী লীগের ভুল কাজগুলি করবেন না, যেগুলো অনিয়ম সেগুলোকে আপনি মনে করেন শুধু আওয়ামী লীগই করেছে। এটা আমাদের রাজনীতি, পুরনো রাজনীতি। নতুন বন্দোবস্ত নতুন ভণ্ডবস্তে পরিণত হয়েছে, এবং এটা বহু আগে হয়েছে। এই শব্দটা আমি বহু আগে বলেছি, এবং সেই নতুন ভণ্ডবস্তের নমুনা তো আমরা দেখতে পাচ্ছি। দলের কোনো আদর্শে মিল নাই, একসাথে জোট করে বলে যে আমরা আসন সমঝোতায় এক হয়েছি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আসন সমঝোতার সাথে আপনাদের রাজনীতির কি সম্পর্ক? কালকে আসন সমঝোতা হয়ে যাওয়ার পরে পরশুদিন আপনারা আর আপনাদের আদর্শ বাস্তবায়ন করবেন না? আপনাদের আদর্শ কোথায় গেল? আপনারা এমন একটা দলের সঙ্গে জোট করছেন যে দল নারীদেরকে ইলেকশনে দাঁড় করায় না। আপনারা না নারীর স্বাধীনতা, নারীর অধিকার এইসব নিয়ে বক্তৃতা দিয়েছিলেন। আপনাদের মিছিলের সামনে না নারীরা বিভিন্ন ভাষায় বক্তৃতা দিয়েছে, কাউয়ার সাথে মিল রেখে রেখে নারীরা স্লোগান দিয়েছে, সেই নারীদেরকেও ইলেকশনে দিলেন না। পুরুষের মতো গালি দিয়ে যে নারীরা নারী হতে মানে নেতা হতে চেয়েছিল তাদেরকেও সুযোগ দিলেন না। নাকি পুরুষ গালিটাও ভালো দিতে পারে? এই প্রশ্ন থাকতেই পারে, এবং এই প্রশ্ন থাকতেই পারে না, এটাই প্রশ্ন। আচ্ছা, এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সেই কন্টিনিউয়েশন। না, এটাই হচ্ছে পুরনো বন্দোবস্তের নতুন বন্দোবস্ত। আচ্ছা, নতুন রাজনৈতিক দলটির অনেক নেতাই তো বিভিন্ন সময় আলোচনায় এসেছেন। তারা তাদের কাছে একই প্রশ্ন করা হলে তারা বলেছেন যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নতুনদের টিকে থাকা মুশকিল, সেজন্য পুরনোর সঙ্গে তাদের। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নতুনরা সরকার বদল করে ফেলতে পারে, শুধু টিকে থাকতে পারে না। এটা আরেকটা ভণ্ডবাদ। আচ্ছা, জি, আমরা আরেকটি টিকে গুরুত্বপূর্ণ থাকতে হলে সবাইকে আওয়ামী লীগের পূর্ণ রাজনীতিতে ফেরত গিয়ে আসন ভাগাভাগি রাজনীতি করতে হয়। প্রতিপক্ষকে বাতিল করে দিয়ে একা রাজনীতিতে জেতার জন্য, একা আসনে দাঁড়ানোর জন্য কোর্টে গিয়ে বিভিন্ন জায়গা থেকে ডিসিএসপি কে প্রেসার দিয়ে, রিটার্নিং অফিসারকে প্রেসার দিয়ে, ঋণদাতা প্রতিষ্ঠানকে খেলাপি ঘোষণার জন্য চাপ দিয়ে একা রাজনীতিতে জেতার জন্য চেষ্টা করতে হয়। নতুনদের টিকে থাকার ব্যবস্থা নেই। নতুনরা যদি টিকে না থাকে, থাকবে না তাদের ভুলের কারণে। যেমন আওয়ামী লীগ গিয়েছে ভুলের কারণে, ভুলের কারণেই যাবে। টিকে থাকার পরিবেশ নাই মানে টিকে থাকার পরিবেশ তৈরি করার জন্যই তো ওনারা এসেছেন। পরিবেশ নাই মানে কি? পরিবেশ তো কোনোদিনই ছিল না। এই জন্যই তো ওরা নয়া বাত, নয়া বন্দোবস্ত, নয়া সংবিধান, নয়া অমুক, নয়া রিপাবলিক, দুনিয়ার নয়া বাত করেছেন না তারা। আমার তো পুরো রাজনীতিটাকে নয়ার হাট মনে হয়। আপনি নয়ারহাট জায়গাটা চেনেন তো? সাভার পার হলে নয়ারহাট একটা জায়গা আছে, সাভারের আগে। হ্যাঁ, তো পুরো রাজনীতি তো নয়ারহাট বানিয়েছেন। টিকে থাকার ব্যবস্থা নাই মানে? টিকে থাকার ব্যবস্থা নষ্ট করেছেন তারা। মানুষের ঘাড়ের উপর উঠে মব তৈরি করে, মানুষের গলায় জুতার মালা ঝুলিয়ে, মানুষকে উৎপাত করে, নির্যাতন করে, ভাত খেতে বসিয়ে তারপরে তাকে পিটিয়ে মেরে তারা তৈরি করেছেন এই অবস্থাটা। ভালো আচরণ করলে কিসের ব্যবস্থা নাই? সব ব্যবস্থাই ছিল। আপনি পুরনো অত্যাচারীর মতোই নতুন অত্যাচার তৈরি করবেন, আর ওই অত্যাচার করার পর আপনি বলবেন আপনি অনিরাপদ। কে অনিরাপদ? আমরা তো তাদের জন্য অনিরাপদ না। আমরা তো কথা বলি শুধু, আমরা মব করি, আমরা রাস্তায় গিয়ে মানুষের ঘাড়ের উপরে চড়ি, আমরা জুতার মালা নিয়ে ঘুরি, আমরা ছবি লাগিয়ে জুতা দিয়ে পিটাই।
কারা জুতা দিয়ে মানুষের এই ছবি লাগিয়ে পিটিয়েছে, এটা করেছে সেটা করেছে, যেগুলি করেছে সেগুলো সব অসম্মানের প্রক্রিয়া। এই অসম্মানের প্রক্রিয়া চালু করেছেন, আপনি কি মনে করেন যে অসম্মান ফিরে আসবে না? ঢিল উপরের দিকে দিলে নিচের দিকে পড়ে না। হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। ওনারা না এত পড়াশোনা করেছেন, ওনাদের নয়া নয়া টিচাররা না 10 মিনিটের স্কুল খুলে ওনাদেরকে ইংলিশ শিখায়। ওনাদের না ইংলিশ শিখে ওনাদের মধ্যে কেউ কেউ আছেন কোটি টাকা আয় করেন। ওনারা জানেন না হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। ওনারা দেখি বাংলা বাগধারাও বুঝেন না, ইংলিশ বাগধারাও বুঝেন না। এত মেধাবী আপনি যে আজকের আলোচনা শুরু করেছিলেন, আপনি আমাকে বলেছিলেন বিশ্ববিদ্যালয় তো সব মেধাবী। তো বিশ্ববিদ্যালয়ের এই লোকজন তো দেখি বাংলা বাগধারাও বোঝে না, ইংলিশ বাগধারাও বোঝে না। নাকি বুঝে এড়িয়ে যায়? সেটা আপনি বলতে পারবেন, আপনি তো তাদের কাছাকাছি বয়সের, আমি না, আমি তাদের দ্বিগুণ বয়সী। আচ্ছা, আমি জানি না, আমি এরকম তরুণ দেখি না এর আগে। জি। আমি সবসময় তরুণদের দেখেছি উজ্জ্বল চোখ, সামনের দিনের জন্য স্বপ্ন, মেধাবী, বিনয়ী, পরিশ্রমী, পড়াশোনা করছে, পড়াশোনাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবন করছে। আমি তরুণদেরকে দেখেছি, আমি যখন ছোট ছিলাম, কোনো একটা অদ্ভুত স্বপ্নের পিছনে জীবন দিয়ে দিচ্ছে। বাংলাদেশের লোকজন ঠিক মতো কথা বলবে, বিতর্ক শিখবে, উচ্চারণ শিখবে। এই জন্য আমি এবং আমার বহু বন্ধু, কেউ আবৃত্তি স্কুল খুলেছিল, কেউ বিতর্ক শিখিয়েছে এরকম পয়সা ছাড়া, কেউ গান শিখিয়েছে, কেউ কবিতা শিখিয়েছে, কেউ বিদেশে চলে গিয়ে সেখানে আবিষ্কার করার চেষ্টা করেছে। আর এখনকার তরুণরা খালি সংসদে যেতে চায়। সংসদে গেলে বাংলাদেশ ঠিক হয়ে যাবে? না। সংসদে যাওয়া এত জরুরি যে নিজের আদর্শের বিপরীতে দলের সঙ্গে ঐক্য করতে হয়? না, তরুণদের মধ্যে তো একটি অংশ বিপ্লবীও থাকে, বিপ্লবীদের তো আলাদা তেজ থাকতেই হয়। বিপ্লবীরা তো ক্ষমতার জন্য আন্দোলন করে না, বিপ্লবীরা বদলের জন্য আন্দোলন করে। কিউবাতে আন্দোলন হয়েছে, ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে চে গেভারার একটা দ্বন্দ্ব হয়েছে বিপ্লবের প্রক্রিয়া নিয়ে। চে গেভারা চলে গিয়েছেন, উনি তো চাইলে, উনি তো মন্ত্রী ছিলেন, কিউবা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ। কই থাকেন নাই তো মন্ত্রী? বিপ্লবের প্রয়োজনে কেউ তো ক্ষমতার লোভ করে না, বদলের জন্য, পরিবর্তনের জন্য সংগ্রাম করে। কিন্তু যখন রাজনীতিতে পুরনো পদ্ধতি থেকে যায় বা অনিয়ম থেকে কে যায়, রাখলো তখন পুরনো পদ্ধতি? আপনি, আমি। সেখানে তো আপনারা বিপ্লব করেছেন, অভ্যুত্থান করেছেন পুরনো পদ্ধতি টিকিয়ে রাখার জন্য। তা টিকে আছে কিভাবে? পুরনো দলগুলির সাথে ঐক্য করলে পুরনো পদ্ধতি টিকবে না নষ্ট হবে? না, তারা ক্ষমতায় গিয়ে পরিবর্তনটা করতে চায় হয়তো। ইনশাআল্লাহ, আপনার আশাবাদের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি। হয়তো তারা ক্ষমতায় গিয়ে পরিবর্তন করতে পারবেন। জি, আমরা অন্য একটি প্রসঙ্গে আসতে চাই। ভারতের মাঠে বিশ্বকাপে অংশ না নেওয়ার কথা জানিয়েছিল, আইসিসিকে চিঠিও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম। গতকালকে আইসিসি থেকে জানানো হয়েছে, আইসিসি কি করবে এই বিষয়ে আমি এবং আমার মতো আরো কেউ বিভিন্ন টকশোতে বলেছি, সেটাই আইসিসি করেছে। এখন বাংলাদেশ সিদ্ধান্ত এখন নেবে। বাংলাদেশের করণীয় কি? এটা আমিনুল ইসলাম বুলবুল বলবেন, বোর্ড বলবে, ক্রীড়া উপদেষ্টা বলবে। বাংলাদেশের করণীয় কি এটা আমি বললে আমার ওই সিটে থাকা দরকার ছিল, আমি তো ওই সিটে নেই। না, পরামর্শের জায়গা কোনো থেকে। পরামর্শ দিব না, নাথিং, জিরো। দে ডোন্ট ডিজার্ভ ইট। আচ্ছা, না, বাংলাদেশের নাগরিক তো ডিজার্ভ করে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি শুধু এই কাজটা কি হবে ভবিষ্যতে সেটা আমি বলে দিয়েছিলাম, আচ্ছা এর আগে বলেছি। এখন আর কোনো পরামর্শ নেই। আচ্ছা, যদি বলি 24 ঘন্টা হাতে নাই, এখন কিসের পরামর্শ? আচ্ছা, না, এখনই তো গুরুত্বপূর্ণ সময়। না, ওনাদের সিদ্ধান্ত পরামর্শ নেব। দরকার থাকলে ওনারা আমাদের পরামর্শ বহু আগে শুনতেন। আচ্ছা, বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনে নিযুক্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়ই তারা অনিরাপদ মনে করছে বাংলাদেশে। হ্যাঁ, তারা তো নানা সময় বলেছিল যে নির্বাচন হলে নির্বাচিত সরকারের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করতে তার সাথে চায়। পরিবার এখানে রাখার কি সম্পর্ক? নির্বাচন হলে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে, কিন্তু একটা অনিরাপদ জায়গায় পরিবার রেখে দেওয়া কি ঠিক কিনা ভুল সেটা তাদের সিদ্ধান্ত। আপনি সুন্দরবনে গিয়ে বাঘের সঙ্গে কাজ করেন, কিন্তু পরিবারকে ওইখানে যেতে দিচ্ছেন না, তো এখানে কি অসুবিধা? না, অন্য- এই জন্য কি অন্য- বাঘের সাথে কাজ করা বন্ধ না, থাকবে? যে যারা বাঘ বাঁচানোর জন্য কাজ করে তারা কি পরিবার নিয়ে সুন্দরবনে যায়? না, সেটা নয়, কিন্তু যখন নির্বাচন সামনে করে নিরাপত্তার প্রশ্ন তুলে পরিবারকে সরিয়ে নেওয়া হয়, তখন স্বাভাবিকভাবে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কিনা? না, আমার কাছে মনে হয় না। এটা বহির্বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া না হওয়া মানে শুধু ওনাদের পরিবার অনিরাপদ। এখান থেকে চলে যেতে হয় না। আমাদের যে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে সেটা বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না। আমাদের লোকজনকে যে ডিপোর্ট করা হচ্ছে সারা পৃথিবীর থেকে, বিশেষ করে আমেরিকার থেকে, তাতে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না। বিদেশে বিমানবন্দরে কারো দিকে ডিম মারলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না। আমাদের উপদেষ্টাদের, এপিএসদের অনেক টাকা দুর্নীতি ধরা পড়লে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না। বিশ্বকাপে খেলতে না গেলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না।
আরো ভাবমূর্তি শুনবেন? জি বলেন, আমরা শিক্ষিত শুনতে লোকের চাই। গলায় জুতা ঝুলায় শিক্ষকদেরকে অমর্যাদা করলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না? আচ্ছা, এই জায়গা থেকে আমাদের উত্তরণের উপায় কি? এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে অযোগ্য মানুষজনকে তাদের দায়িত্বে না রেখে যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তোলা। জি। এবং এটা কোনো নতুন পরামর্শ না। পৃথিবীতে যত জাতি উন্নতি হয়েছে, যত জাতির উন্নতি হয়েছে, তারা মেধাবীদেরকে তাদের কাজটা করতে দিয়েছে, বাধাহীনভাবে তাদের মেধাকে বিকশিত হতে দিয়েছে। এইখানে রাজনৈতিক পরিচয়ে সবাই কাজ করে, মেধার কোনো মূল্য নাই। যদি মেধার মূল্য থাকতো তাহলে আপনারা দেখতেন এই সংসদ নির্বাচনে অন্তত 50 জন মানুষকে আপনারা বলতে পারতেন যে এইরকম শিক্ষিত, এইরকম উচ্চরুচি সম্পন্ন, এইরকম সমাজকর্মী, এরকম ব্যক্তি যিনি দেশের জন্য গত 20-25 বছর ধরে কাজ করছেন, সমাজের জন্য কাজ করছেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এরকম অন্তত 50টা নাম বলতে পারতেন। আপনি 5টা বলেন তো, পারবেন। রাজনৈতিক দলের বড় নেতাগুলির নাম বলতে পারবেন, এবং সেই দেশের জন্য কাজ তারা করেছেন। কোনো এটা আমি বলি যে কোনো রকমের তাতে দ্বিমত নাই। কিন্তু আপনি বলেন তো, এই পুরো যে 1900-র বেশি প্রার্থী দাঁড়িয়েছেন, 100 জন জ্ঞানীগুণী ব্যক্তির নাম বলেন তো। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় আপনি নোবেল পুরস্কার খোঁজেন, আপনি উপদেষ্টা নির্বাচনের সময় ডক্টরেট খোঁজেন, আপনি খুঁজেন কে পরিবেশের কাজ করেছে, কে মানবাধিকারের কাজ করেছে, কে ছাত্রদেরকে ভালোভাবে পড়িয়েছে। আর দেশ চালানোর সময় 300 জন লোক নির্বাচন করবেন, তখন এদেরকে খুঁজেন না কেন? তখন এরকম মেধাবী লোক খুঁজেন না কেন? একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটি শেষ প্রসঙ্গে আলোচনা করতে চাই। শরীফ ওসমান হাদি, যিনি শহীদ হয়েছেন একজন গুলিতে, তার এখনো তিনি কোথায় আছেন সেটি এখনো জানা যায়নি। এর মধ্যে তার ভাইকে, মানে তার হত্যাকারী কোথায় আছে জানা যায়, হ্যাঁ হ্যাঁ, বা বিচার প্রক্রিয়ার বা আছেন অগ্রগতি কেউ বলছেন ভারতে, কেউ বলছেন কেউ দুবাইতে। বলছেন দুবাইতে, আবার আমাদের পুলিশ প্রশাসন একবার বলেছেন যে না, দেশেই আছে, এবং তাকে ট্রেস করা হচ্ছে, এরকম নানা হয়েছে। এর মধ্যে তার ভাইকে সহকারী সচিব পদমর্যাদায় চাকরি দেওয়া এবং তার পরিবারকে 2 কোটি, 1 কোটি ফ্ল্যাট কেনার জন্য এবং জীবিকা নির্বাহের জন্য 1 কোটি টাকা দেওয়ার পরে একটি আলোচনা এসেছে। সবাই বলছে যে হত্যার বিচারটা হওয়া জরুরি ছিল। আপনি পুরো প্রক্রিয়া নিয়ে কি বলবেন? আপনারা তো এই ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম, আপনারা নিশ্চয়ই খুঁজলে ইন্টারনেটে কি কি ভিডিও আছে সেগুলা পান। আপনি এই ভিডিওটা খুঁজবেন যেখানে ওসমান হাদি বলছে যে তার মৃত্যু যদি হয়, তাকে যদি কেউ হত্যা করে, উনি বলছিলেন, আমার মনে আছে, বিচারটা কইরেন, সেই আলোচনাটি বিচারটা সামনে কইরেন। এসেছে। হ্যাঁ, তাহলে হাদি নিজেই তো বলে গিয়েছেন যে আগে কোনটা করা দরকার ছিল বা কোনটায় বেশি জোর দেওয়া দরকার ছিল। টাকা দিচ্ছেন, দিবেন, সরকারের হাতে ক্ষমতা আছে। 1 কোটি কেন, 5 কোটি দিল আমি কিছু মনে করতাম না। জীবনের তো কোনো মূল্য হয় না। আপনি কত দিয়ে এই জীবনটার মূল্য করবেন? 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা দেন, কোনো অসুবিধা নাই, ফ্ল্যাট কিনে দেন, ব্যবসা করার জন্য মূলধন দেন, বা একটা ভালো চাকরিও দিতে পারেন। কিন্তু যে চাকরিটা দেওয়া হয়েছে, প্রথমত এই চাকরিটা অস্থায়ী, এটা কোনো স্থায়ী চাকরি না। দ্বিতীয়ত উনি কোনো পেশাদার কূটনীতিক না। যে দেশে তাকে পাঠানো হয়েছে এটি অত্যন্ত সেনসিটিভ একটি জায়গা, কারণ এখানে প্রচুর বাঙালি বাংলাদেশি আছেন এবং অনেক নাগরিক আছেন, ব্রিটিশ নাগরিক যারা দ্বৈত নাগরিক কিন্তু ব্রিটেনে থাকেন। এবং ব্রিটেন হচ্ছে কমনওয়েলথের প্রতিষ্ঠাতা। ঔপনিবেশিক শক্তি যখন তার উপনিবেশগুলিকে ধীরে ধীরে স্বাধীন করে দিচ্ছিল, তখন তারা এই কমনওয়েলথ তৈরি করেছিল। তো এই কমনওয়েলথের দেশে যখন আপনি একজন অপেশাদার ব্যক্তিকে, যার কূটনৈতিক প্রশিক্ষণ নাই, যার কোনো বড় দায়িত্ব ছোট দায়িত্ব পালনের অভিজ্ঞতা নাই, একেবারে গ্রিন একজন মানুষকে পাঠিয়ে দেন, আমি মনে করি না যে এটা একটা সঠিক সিদ্ধান্ত। এটা যখন আপনি রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্বে কাউকে পাঠাবেন, তখন যেখানে পেশাদারিত্ব প্রয়োজন সেখানে তো তাকেই পাঠাবেন, তাই না? আজকে যদি ধরেন ওসমান হাদির ভাই ডাক্তার হতো, তাহলে কি সে এখন MBBS করা অবস্থায় প্রফেসর হয়ে যেত? তো তাহলে তো ঘটনাটা ওই রকমই ঘটলো না। সে একবারে দ্বিতীয় সচিব পদমর্যাদায় বার্মিংহামের মতো একটা জায়গাতে পোস্টিং পেয়ে গেল। আমি মনে করি এই পদ একটা অস্থায়ী পদ, এবং এরকম জায়গা একদিকে তো এটা অস্থায়ী, আরেকদিকে এটা হচ্ছে তার জন্য আমি জানি না যে এটা সঠিক পদ কিনা। এছাড়াও তো সরকারি বহু পদ ছিল, সেটা না দিয়ে এটা কেন? আর সবসময় দূতাবাসগুলিকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে নেওয়া হয় কেন, বা
দূতাবাসগুলিকে পুরস্কারের জায়গা হিসেবে মনে করা হয় কেন, এটাও তো আমি জানি না। পুরস্কার তো আপনি নানাভাবে লক্ষ্য করলে দেওয়া যেত। দেখবেন না, আপনি লক্ষ্য করলে দেখবেন এরকম বহু সাংবাদিক পুরস্কৃত হয়েছেন, বহু রাজনৈতিক কর্মী পুরস্কৃত হয়েছেন, তাদেরকে বিভিন্ন দূতাবাসে পাঠানো হয়েছে, বিভিন্ন জায়গাতে পাঠানো হয়েছে, বিদেশে পোস্টিং দেওয়া হয়েছে। কেন? বিদেশ কি একটি পুরস্কারের জায়গা বা কম্পেনসেশনের জায়গা বা ক্ষতিপূরণের জায়গা? আর এই ভদ্রলোক তো ছাত্রলীগও করতেন। আমি অন্তত খুশি হলাম যে ছাত্রলীগ তো বিতাড়িত, পলায়িত, অন্তত একজন ছাত্রলীগ কোন একটি কারণে কিছু পেয়েছেন। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আজকের মতো শেষ করতে হচ্ছে। দর্শক, শুনছিলাম গুরুত্বপূর্ণ সব আলোচনা। সবশেষ আব্দুল নূর তুষার ভাই গুরুত্ব দিচ্ছিলেন মেধা বিকাশে এবং নীতির জায়গা থেকে রাজনীতি করবার জন্য শুধু ক্ষমতার সঙ্গে আপোষ করাটাই শেষ কথা নয়। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।